হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটক থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, ছেঁড়া তার নাটকটি দুর্ভিক্ষের পটভূমিতে রচিত হলেও নাট্যকার এই নাটকে দেখাতে চেয়েছেন দুর্ভিক্ষ যত না ক্ষতি করেছে দেশটার, তার চেয়ে বেশি ক্ষতি করেছে নাটকটির একটি চরিত্র হাকিমুদ্দির মতো অর্থলোভী মানুষেরা। বক্তব্যটি পরিস্ফুট করো। অথবা যদি হাকিমুদ্দির চরিত্র আসে তাহলে তোমরা এই উত্তরটি লিখতে পারবে। এর আগেও আমি ছেঁড়া তার নাটক থেকে আরো নোটস দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। উত্তরটি আমি শুরু করছি। ছেঁড়া তার নাটকের একমাত্র বিরোধী শক্তি নাটকের প্রতিনায়ক এবং খল চরিত্র হাকিমুদ্দি। এই নাটকে সে বহির্দ্বন্দ্বের প্রতীক। নায়ক চরিত্র হাকিমুদ্দির মধ্যে যদি অন্তর্দ্বন্দ্বের টানাপোড়েন থেকে থাকে তবে অবশ্যই হাকিমুদ্দি বহির্দ্বন্দ্বেরই প্রতীক। কারণ এই ধরনের চরিত্রে অন্তর্দ্বন্দ্বের ছাপ থাকলে তা বিরোধী শক্তির তীব্রতায় হ্রাস ঘটায়। ছেঁড়া তার নাটকের পটভূমিতে রয়েছে দ্বিতীয় মহাযুদ্ধকালীন কুখ্যাত মন্বন্তর যুদ্ধ, যখন দেশীয় মানুষগুলির ন্যায় নীতি সম্বলিত জীবনবোধের উপর প্রচণ্ড আঘাত হানতে শুরু করেছিল, ঠিক তখনই অন্যের সংস্থানে মানুষের অসহায় কান্নার রব ধ্বনিত হয়েছিল। তবে মানুষের কান্নার এই অসহায়তা শুধুমাত্র প্রাকৃতিক কারণজনিত দুর্ভিক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হতভাগ্য মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে মুনাফা লাভের নেশায় মত্ত হয়ে উঠতে চায় যেসব মানুষরূপী পশুর দল, হাকিমুদ্দি চরিত্রটি তাদেরই একজন। তারাই ফসল গুদামজাত করে মজুত করা ফসলের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় কৃত্রিম উপায়ে দেশে খাদ্য সংকটের সূচনা করেছিল। মুনাফালোভী এই মানুষগুলির সঙ্গে সরকারেরও একটা গোপন আঁতাত তৈরি হয়েছিল। তাই অভুক্ত ও নিরন্ন মানুষগুলি কোনোভাবেই এদের সঙ্গে পেরে উঠছিল না। অশুভ আঁতাতের কারণ ছিল একটাই, অতিরিক্ত মুনাফা আদায় করা। এইরকমই একটি মানুষ হাকিমুদ্দি। পয়সা আছে বলেই সে রহিমউদ্দির গ্রামের মাতব্বর। এক অর্থে তাকে টাইপ চরিত্রের অন্তর্ভুক্ত করা যায়। তার মধ্যে দ্বন্দ্ব যেমন নেই, বিবর্তনও তেমনি অনুপস্থিত। হাকিমুদ্দির চরিত্র পরিকল্পনায় নাটকে তার ভূমিকা ও প্রয়োজনীয়তা, বিশেষত্ব এবং পরিণতির বিচার নাট্যকারের বিশিষ্ট ভাবাদর্শের দ্বারাই নিয়ন্ত্রিত। কাজেই হাকিমুদ্দির চরিত্র বিশ্লেষণের মানদণ্ডটি বুঝতে পারলেই তুলসী লাহিড়ীর প্রগতিশীল ধ্যান ধারণার সঙ্গেও পরিচিত হওয়া যাবে। নাটকে হাকিমুদ্দির লোভের শিকার হয়েছে অনেকেই। গ্রামের মানুষ থেকে শুরু করে রহিমউদ্দিও কেউই নিস্তার পায়নি। রহিমউদ্দির প্রতি হাকিমুদ্দির বিদ্বেষ আবার একটু বিশেষ রকমের প্রবল ছিল। ছোটবেলা থেকেই রহিম লেখাপড়ায় ভালো, ন্যায় নীতিবোধে উচ্চ ধারণার বশবর্তী। গ্রামের মানুষ তাকে ভালোবাসে। তার বন্ধুস্থানীয়ের মধ্যে রয়েছে মহিম, যে উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। মহিমের বাড়ি কলকাতায় বেড়াতে এসে রহিম তার স্ত্রী পুত্রের জন্য নতুন জামা জুতো কিনে নিয়ে আসে। বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ এবং সঙ্গীত প্রিয়তার কারণে
মহিম একটি দিলরুবা কিনে দেয় রহিমকে। রহিমের এই সচ্ছল জীবনযাত্রা দেখে হাকিমুদ্দিন ঈর্ষায় অস্থির হয়ে ওঠে। রহিমের প্রতি বিদ্বেষে সে ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে বিবাদে মেতে ওঠে। হাকিমুদ্দির গরু রহিমের জমিতে ঢুকে উৎপাত করলে সে গরুকে রহিম খোয়ারে দিয়ে আসে। এই ঘটনা নিয়েও উভয়ের বিবাদ তুঙ্গে ওঠে। রহিমকে গাল দিয়ে হাকিমুদ্দিন বলে ওঠে, তুই হচ্ছিস হাজির বেটা পাজি। তুলসী লাহিড়ীর প্রগতিশীল জীবনাদর্শের প্রভাবেই ধনিক চরিত্র হাকিমুদ্দির পরিকল্পনা করা হয়েছিল। সেই ধনিকতান্ত্রিক মানসিকতার সাথে তার শোষণবৃত্তি, নিপীড়নবৃত্তি, বিশ্বাসঘাতকতা, কূটকৌশল ও যৌন লালসা নিবিড়ভাবেই জড়িত। এই ধরনের চরিত্রের কতগুলি সাধারণ প্রবণতা যা বিশ্বের সব শ্রেণীর সাহিত্যেই অল্প বিস্তর দেখা যায়, তার পরিচয় দিয়েছেন নাট্যকার এখানে। প্রথমত, ব্যক্তিত্বের দিক থেকে এরা অটল ও অনমনীয় প্রকৃতির হয়। দ্বিতীয়ত, এদের বুদ্ধিবৃত্তি একই সঙ্গে অতি সূক্ষ্ম এবং অতি স্থূল হয়। তৃতীয়ত, নাটক বা অন্যান্য সাহিত্য প্রকরণের ক্ষেত্রেও এদের সংলাপ হয় খুব মর্মবিদারক ও তীক্ষ্ণ। চতুর্থত, পরিণামে এ জাতীয় চরিত্রগুলির পতন অবশ্যম্ভাবী হয়। নাট্যকার এ জাতীয় চরিত্রের বিপ্রতীপে রাখেন নায়ক চরিত্রকে। এদের নীচতার কারণেই নায়ক চরিত্রের উজ্জ্বলতা বাড়ে। ছেঁড়া নাটকে হাকিমুদ্দিন চরিত্র সৃষ্টি করতে গিয়ে তুলসী লাহিড়ী খল চরিত্র নির্মাণের প্রায় সমস্ত প্রবণতাগুলিকেই নিঃশেষ করে দিয়েছেন। তবে একটি ক্ষেত্রে নাট্যকারের ব্যতিক্রমী মানসিকতার শিকার হয়েছে হাকিমুদ্দিন। সাধারণত খল চরিত্র নির্মাণে দেখা যায় পরিণামী সংকেতের পূর্ব পর্যন্ত তার ক্রমবিজয়ের ধারা অব্যাহত থাকে। পরিশেষে বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে এদের পতন দেখানো হয়। ছেঁড়া নাটকের এই বিরুদ্ধ চরিত্র নির্মাণের ক্ষেত্রে নাটকের মধ্যে বহুবার বহু ঘটনাকে কেন্দ্র করেই নাট্যকার রহিমের বিজয় দেখিয়েছেন। এ প্রসঙ্গে তিস্তাঘাটের ডাকাতি হাকিম রহিমের বিরোধের পরিণাম উল্লেখযোগ্য। ছেঁড়া নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে তার আবির্ভাব। সে গ্রামের মাতব্বর, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের পদপ্রার্থী। ইংরেজ সরকারের হয়ে যুদ্ধের চাঁদা তুলেছে সে। জনসাধারণ তার সম্পর্কে যে ধারণা পোষণ করে তার প্রমাণ রয়েছে জনৈক কৃষকের রচিত শ্লোকের ব্যাখ্যায়। হাকিমুদ্দির বুদ্ধিশুদ্ধি চুষি খাওয়ার কায়দাতে, রোজা নামাজ সবই আছে, মনটা খালি ফায়দাতে। এটা কিন্তু কোটেশন। হাকিমুদ্দিন চরিত্রের মূল্যবান ব্যক্তির না করে নাট্যকার লোকসাধারণ বা সমষ্টির হাতেই যেন ছেড়ে দিয়েছেন। ফলে নৈবক্তিক একটি দিক থেকে সহজেই প্রকাশিত হয়েছে। কালীনাচনের সঙ্গের গান প্রসঙ্গে হাকিমুদ্দিন বিচার প্রদর্শনের স্বপ্ন যে রহিম দেখেছে তাও চরিত্রটির লোক সাহিত্যকেন্দ্রিক মূল্যায়নের কারণেই। এরপর ঘটনার বিকাশমান ধারায় আমরা দেখতে পাই হাকিমুদ্দিন দাম্পত্য জীবনের একটি কাল্পনিক সর্বনাশের চিত্র নাটকে উপস্থাপিত করেছেন নাট্যকার। হাকিমুদ্দির স্ত্রী ফুলবিবি বা ফুলজান বাপের বাড়ি যেতে চাইলে হাকিমুদ্দির স্ত্রী ফুলবিবি বাপের বাড়ি যেতে চাইলে হাকিম বাধা দিয়েছেন। তার ফলস্বরূপ ঘরের দরজা দিয়ে তার স্ত্রী যেন আত্মহত্যা করেছে এমন খবর শুনেছে হাকিমুদ্দিন। লক্ষণীয় কাল্পনিক এই ঘটনাটি কিন্তু নাটকের পরিণামে রহিমের জীবনে ঘটে গেছে।
রহিমের দাম্পত্য জীবনে যে পরিণাম আসন্ন, হাকিমের দাম্পত্য জীবনে যেন তার পূর্বাভাস দিয়েছেন তুলসী লাহিড়ী। হাকিমুদ্দির সহযোগী বলতে একমাত্র ইউনিয়ন বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট, কিন্তু হাকিমুদ্দির তীক্ষ্ণ বুদ্ধির কাছে সে একেবারেই ম্লান। হাকিমুদ্দির কূটবুদ্ধির পরিচয় রয়েছে রহিমকে ডাকাতির মামলায় জড়ানোর চেষ্টায়, নিজের বাড়িতে লঙ্গরখানা খোলা এবং দেরি সুদে ধান কর্স দেবার মধ্যে। এছাড়া শুধুমাত্র চৌকিদারি ট্যাক্স দেবার কারণে লঙ্গরখানায় রহিমের স্ত্রী পুত্রকে খেতে না দেবার ঘটনায়। এরপর উপায় না দেখে রহিম স্ত্রীকে তালাক দিয়েছে। হাকিমুদ্দির বাড়িতে যাতে ফুলজান বাদীরূপে হলেও দুমুঠো খেতে পায়। রহিম ছেলেকে নিয়ে চলে গেছে শহরে, এখান থেকে হাকিমুদ্দির মধ্যে পতনের সূচনা হয়েছে। ফুলজান তার গৃহে দাসীবৃত্তি করতে বাধ্য হলে হাকিমের মধ্যে যৌন লালসা ও ধর্মকে করায়ত্ত করবার একটা প্রবণতা দেখা দেয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে হাকিমুদ্দিন অনেকটা সক্রিয়, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে সে অনেক বেশি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তখন সে ফুলজানের মনের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মৌনতার ভয়ঙ্কর একটি বিমূর্ত সত্তারূপে অবস্থান করছে। হাকিমুদ্দিন চরিত্রটির নাটকে কোনো বিবর্তিত চেহারা নেই ঠিক কথা, কিন্তু একটি রূপান্তর যে আছে তা স্পষ্টই বোঝা যায়। কারণ প্রথম অবস্থায় রহিমের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল স্বয়ং হাকিমুদ্দিন, কিন্তু দ্বিতীয় অবস্থায় ফুলজান রহিমের প্রতিদ্বন্দ্বী। হাকিমুদ্দিন ফুলজানের অন্তরে ধর্ম বিশ্বাসের রূপ ধরে নিবিষ্ট হয়েছিল। মন্বন্তর কেন্দ্রিক সাহিত্যে বারবার হাকিমুদ্দির মতো মজুদদারি সমাজ ও তাদের সৃষ্ট কালোবাজারের কথা উল্লেখিত হয়েছে। যথার্থই মন্বন্তর এদেশের ক্ষতি কতটুকু করেছিল, সেদিন তার চেয়ে অনেক বেশি করেছিল হাকিমুদ্দির মতো অর্থলোভী এই মানুষেরা। শস্য মজুদ অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি লাভজনক হওয়ার এইসব মুনাফালোভী মানুষেরা অস্বাভাবিকভাবে চাল মজুদ করেছিল সেদিন। ফলে বাজারে চালের আমদানি কমে গিয়েছিল। বিভিন্ন সমালোচক গবেষকেরা দুর্ভিক্ষের দায়, প্রাকৃতিক বিপর্যয় ও যুদ্ধের দিকে ঠেলে দিলেও এই দুর্ভিক্ষ তৈরি হয়েছিল মানুষেরই উদাসীনতা ও নির্মমতায়। অর্থনৈতিক বিপর্যয় হিসাবে এই মন্বন্তরের দায় থাকলেও দুর্ভিক্ষ সৃষ্টিকারী মানুষ, সরকারি উদাসীনতা, অসৎ ব্যবসায়ী, কালোবাজারি ও মজুদদারদের দায়ী সর্বাপেক্ষা বেশি। লোভ, স্বার্থপরতা, অমানবিকতা ও মানবিক অবক্ষয়ের মতো সামাজিক মনস্তত্ত্বের রূপকার হিসাবে সেরা তার নাটকে হাকিমুদ্দিন চরিত্রটি যে যথাযথ হয়ে উঠেছে এ কথা বলা যায়। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তো তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি আরো অন্য কিছু নোটস লাগে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।